মানে এই ঘটনাটা তো একটা ইঙ্গিত দিচ্ছে। আমরা যারা বলছি যে ভাই আমরা ভারতের সাথে যুদ্ধ করতে চাই, তো যুদ্ধের জন্য প্রস্তুতি নেন। আমাদের ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত সাহেব আপনি কি জবাব দিবেন? ভারতীয় নৌবাহিনীর এই ধরনের তাণ্ডব বা আগ্রাসনের প্রতিবাদে আমরা আসলে কি ভূমিকা নিচ্ছি? ভারত প্রতিনিয়ত তাদের কি বলা হয় যে দৌরাত্ম্যপানা, গুন্ডামি, এটা কিন্তু প্রকাশ্যে নিয়ে আসছে। ভাবা যায় যে বাংলাদেশের সমুদ্র সীমায় প্রবেশ করে ভারতের নৌবাহিনী বাংলাদেশের ট্রলার নিয়ে যায়, ৭১ জন নাবিককে সেখান থেকে নিয়ে যায়, আর এই নিয়ে তারা আবার বলে আমার দেশের নৌবাহিনী প্রধান ভারতের নৌবাহিনী প্রধানকে ফোন দিতে হবে। মাইরি বিষয়টা আসলে বুঝতেই পারলাম না, মানে এই ঘটনাটার ব্যাখ্যা কি হবে? একটা অলিখিত যুদ্ধ তো তাহলে শুরুই হয়ে গেল। তাহলে আমরা কি করছি? খালি নিন্দার প্রতিবাদ, নাকি আর বাহিরে আমরা ভারতীয় সীমানায় ঢুকা ২-৪-১০টা ভারতীয় জেলেকে ধরে আনার জন্য সিদ্ধান্ত নিচ্ছি? কারণ হিসাবটা তো বরাবর করতে হবে। দর্শক, আজকের খুবই চাঞ্চল্যকর তথ্য হচ্ছে বাংলাদেশের সমুদ্র সীমায় ঢুকে দুটি মাছ ধরার ট্রলার ধরে নিয়ে গেছে ভারতের কোস্টগার্ড। আপনার এফবি ম্যাগনা ৫ এবং এফবি লায়লা ২ নামের ট্রলার দুটিতে মোট ৭৯ জন নাবিক এবং জেলে ছিল প্রত্যেকেই বাংলাদেশের নাগরিক। এই ঘটনায় ট্রলারের মালিক প্রতিষ্ঠান সামুদ্রিক মৎস্য দপ্তর চট্টগ্রাম অফিসে চিঠি দিয়ে তারা সহযোগিতার অনুরোধ জানিয়েছে। দুপুরে সুন্দরবনের কাছে বঙ্গোপসাগর থেকে ট্রলার দুটিকে নিয়ে যাওয়া হয়েছে বলে আমরা পত্রিকা মারফত জানতে পারলাম। সামুদ্রিক মৎস্য দপ্তরের চট্টগ্রামের পরিচালক আব্দুস সাত্তার বলছেন, সোমবার সকাল ১১টা থেকে দুপুর ২টার মধ্যে সুন্দরবনের কাছে বাংলাদেশের জলসীমায় এই ঘটনাটি ঘটেছে বলে জানতে পেরেছি। এ ব্যাপারে বাংলাদেশের নৌবাহিনী, কোস্টগার্ড সহ বিভিন্ন দপ্তরকে জানানো হয়েছে। যদি সোমবার হয়, আজকে অলরেডি ২৪ ঘন্টার উপরে পার হয়ে গেল, আমরা আসলে কি করতে পেরেছি? এই ঘটনায় ট্রলার দুটির মালিকপক্ষ নৌ পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর মোহাম্মদ মাকসুদুর আলমের সঙ্গে দেখা করেছেন। এ সময় নাবিক সহ ট্রলার দুটি উদ্ধারে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে আপনার জানানো হয়েছে। এ বিষয়ে আমাদের নৌ পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক যিনি আছেন তিনি বলছেন, মৎস্য আহরণের কাজে ট্রলার দুটি আমাদের সমুদ্র সীমার কাছেই নিয়োজিত ছিল, সেখান থেকে ভারতীয় কোস্টগার্ডরা নিয়ে গেছে। ঘটনার পর বাংলাদেশের কোস্টগার্ড সহ সরকারি সংস্থাগুলো ভারতের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে। এ ব্যাপারে পদক্ষেপও আপনার নেওয়া হচ্ছে। এখন এই যে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জলসীমা থেকে তার দেশের ট্রলার, তার দেশের নাবিককে ধরে নিয়ে যাওয়া হলো, আরেকটা জায়গায় দেখলাম যে আপনার কোস্টগার্ড থেকে এটা ভারতীয় নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। ভারতীয় নৌবাহিনীরা তারা আবার বলছে বাংলাদেশের নৌবাহিনী প্রধান এটা নিয়ে ভারতের নৌবাহিনী প্রধানকে ফোন দিতে হবে, তারপর এটা নিয়ে ডিল হবে। বাট হোয়াই? আমাদের দেশের ট্রলার যদি ভারতের জলসীমায় প্রবেশ করত তাহলেও বুঝতাম। গণমাধ্যমের বরাতে কোথাও কিন্তু এটা নাই যে আমাদের ট্রলারগুলো ভারতের জলসীমায় প্রবেশ করেছে। আপনি বুঝতে পারছেন? সীমান্তে আমরা স্থল সীমান্ত দেখছি এদের এই ধরনের আগ্রাসী মনোভাব, সমুদ্র সীমায় দেখছি এদের এই ধরনের আগ্রাসী মনোভাব। আকাশ সীমার জন্য আরেকটা নিউজ আছে পরবর্তী সময়, ওইটা আপনাদেরকে জানাচ্ছি। মানে খেলাটা কি শুরু হইল? তাহলে পাকা হিসাব করা দরকার। আমাদের নৌবাহিনীর শক্তি সক্ষমতা কতটুকু আছে আমার জানা নাই, তবে ভারত যদি হয় ১০০, আমরা ৫, এতটুকু আমি জানি। তবে ৫ হইলেও হালকা একটা লাড়া তো দেওয়া দরকার নাকি? এগুলো তো এইভাবে চুপচাপ মেনে নেওয়া যায় না। ডক্টর ইউনূসের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের যারা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি। শুকনা কথায় চিরা ভিজেন, এটা বুঝতে হবে। খালি আমরা শুকনা কথাই বলতেছি, লাফাইতেছি, ঝাপাইতেছি, কিন্তু আসলে এদের বিরুদ্ধে ডিরেক্টলি কোনো অ্যাকশন আমরা কিন্তু এখনো যেতে পারছি না। ওয়াই? এই বিষয়গুলো সুরাহা হওয়া উচিত। এতগুলা পরিবার কি পরিমাণ টেনশন এবং আতঙ্কে আছে, একটা উত্তেজনাকর পরিস্থিতি দুই দেশের মধ্যে যখন চলছে। তা আমরা আশা করব আগামী ২৪ ঘন্টার মধ্যে আমাদের জেলেদেরকে ফিরিয়ে আনতে হবে বাংলাদেশ সরকারের কর্তৃপক্ষ। তারা কিভাবে করবে এটা তাদের ব্যাপার। এই ভিডিওটা একটু বিশ্লেষণধর্মী ভিডিও। আপনারা সকলে অবগত আছেন যে সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদ সরকারের পতন হয়েছে। এটা খুশির সংবাদ। কিন্তু আপনি কি জানেন যে এই পতনের পর সেখানে আসলে কি ঘটছে? সিরিয়া কি আসলে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে থাকবে, নাকি এটা ইসরায়েলের দখলে চলে যাবে? অলরেডি গতকালকে থেকে এই পর্যন্ত, মানে বাশার আল আসাদ পালানোর পর থেকে এই যে সময়টা, ৫০০র বেশি বিভিন্ন জায়গায় হামলা চালিয়ে বসেছে ইসরায়েল এবং আমেরিকা যৌথভাবে। ৫০ বছরের ইতিহাস ভেঙে বাশার আল আসাদ যখন ক্ষমতা থেকে পালাইছে,
সিরিয়াতে অনুপ্রবেশ করেছে ইসরায়েলি সেনারা। এর বাহিরে কি চলছে জানেন? আমি একটু ব্যক্তিগতভাবে আপনাদেরকে এখানে কিছু তথ্য দিতে চাই। বিষয়টা হলো, সিরিয়া কি মুক্ত হলো নাকি আসলে পূর্ণ দখল হয়ে গেল? একটু ভাবাত্মক বিষয় আছে। এই সিরিয়াতে যেই সরকারটা ছিল এতদিন, রাশিয়া এবং ইরান কিন্তু এটার মূল ব্যাকআপ পয়েন্ট ছিল। এই সিরিয়ার মাধ্যমেই ইরান আপনার বেসিক্যালি হিজু এবং বীরদের কাছে মেশিনারিজ পাঠাতেন। আর রাশিয়া এবং ইরান এই সিরিয়ার সরকারকে টিকিয়ে রেখেছিল বিভিন্ন কারণে। আমি বলছিলাম যে জিওপলিটিক্যালি ইস্যুতে বাশার আল আসাদকে ক্ষমতায় রাশিয়া এবং ইরান টিকিয়ে রেখেছিল। এখন হিজুরা ইসলির সাথে যুদ্ধরত অবস্থায় আছে, অন্যদিকে রাশিয়া ইউক্রেনের সাথে যুদ্ধরত অবস্থায় আছে। পর্যাপ্ত সেনা কিন্তু কোনো দলই পাঠাতে পারছে না। এই সুযোগেই আপনি দেখেন আমেরিকা, ইসরায়েল, তুরস্ক, এখানে তুরস্করও খলনায়ক ভাবা হচ্ছে যে যেই সরকারটা এই মুহূর্তে সিরিয়ার ক্ষমতায় আসছে তাদেরকে কিন্তু মেশিনারিজ দিয়ে সাহায্য করছিল যেন আসাদকে বিদায় করতে পারে। প্রথম অপশনটা ছিল যে তোমরা আসাদরে বিদায় করো, যা লাগে আমরা দিব, দিছে কিন্তু জোলানি সাহেবের নেতৃত্বে এই ঘটনাটা ঘটছে। এখন রাইট নাও আসলে এদের আসল চরিত্র কিন্তু সামনে আসা শুরু হয়ে গেল। আসাদ সরকারের পরাজয়ে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত এই অঞ্চলটা থেকে হতে যাচ্ছে হিজু এবং বীররা। কারণ এই যে ভূমিটা, এই ভূমিটা কিন্তু ইরান এবং রাশিয়া নিজস্ব দখলে রেখে টেকনিক্যালি আপনার হিজু এবং বীরদের কাছে কিন্তু মেশিনারি সাপ্লাইটা আপনার করতে পারত। অলরেডি সিরিয়ার গোলান মালভূমি ইসরায়েল দখল করে নিয়েছে, অস্ত্রাগারগুলোতে অভিযান চালাচ্ছে। 50 বছরের ইতিহাসে এই প্রথম সিরিয়ার বর্ডার ক্রস করেছে ইসরায়েলের স্থলবাহিনী। গ্রেটার ইসরায়েল এখন কিন্তু আর স্বপ্ন নয়, এটা বাস্তবতা। গেল এক মাস আগেই মনে আপনার খেয়াল আছে, ইসরায়েল একটা মানচিত্র প্রকাশ করেছিল যেখানে সিরিয়াকে বলা হয়েছিল এটা ইসরায়েলের অন্তর্ভুক্ত হবে। অথচ দামেস্ক দখলের পর সিরিয়ার এইচটিএস প্রধান বলছেন, এইচটিএস বুঝছেন তো, এই যে আমাদের যারা এই মুহূর্তে সেখানে দায়িত্ব পাইছেন বিদ্রোহী নেতারা, তারা বলছেন ইসরায়েলের সাথে তারা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবে। একই সঙ্গে ইসরায়েলকেও আহ্বান করেছে তাদের পরিপূর্ণ সহায়তার জন্য। একটু কেমন জানি ফিল হচ্ছে না? আমার কাছে ফিল হচ্ছে এখানে শুধু ইসরায়েলের একার লাভ না, আরও কিছু লাভবান হবে ইউরোপের রাষ্ট্রগুলা। রাশিয়ার তেল গ্যাস দিয়ে ইউরোপের জ্বালানি চলে, আর এখন কাতার থেকে সিরিয়া হয়ে পাইপলাইন ইউরোপে যাবে। মানে রাশিয়ার একক নির্ভরতাটা এখানে শেষ হতে যাচ্ছে। এতদিন বাশার আল আসাদ তাকে টিকিয়ে রাখার জন্য রাশিয়া এবং ইরান যে ব্যাকআপ দিছে, সেই কারণে অনেক কিছুই পশ্চিমারা কিন্তু এই ভূমিটাকে ব্যবহার করে করতে পারেনি। রাশিয়া বিভিন্ন কারণেই আসাদকে কিন্তু প্রোটেকশন দিত। এখন এক আসাদের পতনের পরপরই এখানে যে পরিস্থিতিটা তৈরি হচ্ছে, সেই পরিস্থিতিতে এই এইচটিএস বা বিদ্রোহী যে গ্রুপটা আছেন তারা আসলে কতটুকু ক্যাপাবল হবেন এই পরাশক্তিদের খেলার মধ্যে নিজেদের মাতৃভূমিকে নিরাপদ রাখা। কোনো রাষ্ট্র দখলে সে দেশের শাসক যদি বাধা হয়, তাহলে তাকে প্রথমে স্বৈরাচার, ফেসিস্ট আর মৌলবাদীদের ভাষায় জালিম হিসাবে প্রতিষ্ঠিত করতে আমেরিকার ডেমোক্রেটিক পার্টি, ইসরায়েলের প্রথম এবং প্রধান লক্ষ্য থাকে তাকে সেখান থেকে টেকনিক্যালি সরাই দেওয়া। সরানোর পরে পার্ট 2 কোনটা শুরু হয়? পার্ট 2 শুরু হয় সেই দেশটাকে লুটপাট। আপনি তো একটু ইতিহাস দেখেন, ইরাকের ঘটনাটা খেয়াল আছে তো? সাদ্দাম হোসেনরে একজন ফেসিস্ট হিসাবে বিশ্ববাসীর কাছে কিন্তু চিহ্নিত করছিল, আর যখন সে সাদ্দাম সরে গেল ইরাক দখল করে ফেলল। আফগানিস্তানেরও দেখেন ঠিক একই অবস্থা, তিউনিসিয়াতেও একই অবস্থা, লিবিয়াতেও একই অবস্থা। আর এখন আপনি যদি দেখেন ফিলির বীরদেরকেও একই অবস্থায় ফালানো হয়েছে, লেবাননের হিজুদেরকেও একই অবস্থায় ফালানো হয়েছে, আর এখন টার্গেট হয়েছে সিরিয়া। প্রত্যেকটা দেশে কিন্তু সরকার আছে, প্রধানমন্ত্রী আছে, কিন্তু তারা কারা? এই পশ্চিমা রাষ্ট্রগুলোর কাঠপুতলি সরকার। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে টিকে রাখছে ইসরায়েল, লেবাননের সরকারকে টিকে রেখেছে ইসরায়েল, কিন্তু আলাদা গোষ্ঠীগুলো হচ্ছে এখানে ভিন্নভাবে কাজ করে। তা আমি জানি না যে আসলে এই খেলাটায় আমরা কি অর্জন করলাম। বাসাদের পতন দরকার ছিল জরুরি, কিন্তু এইভাবে হুট করে টেকনিক্যালি না করে হয়তোবা একটা পরিকল্পিতভাবে রাশিয়া ইরানের মদদ নেওয়া করলে হয়তোবা ভালো হইতো। কারণ আমি যতটুকু বুঝতেছি, আপনি দেখবেন নিউজগুলো তো আমি করি, অলরেডি 500 স্থানে হামলা চালাইছে, বাদ দিচ্ছে না, যতটুকু পারতেছে দখল শুরু হয়ে গেছে। আমেরিকা সহযোগিতা করতেছে ভাই। সিরিয়া থাকবে না, হয়তো নিউজগুলো আমি আপলোড করবো, তো তখন দেখবেন।